গন্ধটা খুব সন্দেহজনক। শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শীর্ষেন্দু মুখোপাধ্যায় তাঁর গন্ধটা খুব সন্দেহজনক গল্পে একটা অলৌকিক ভূতের গল্পকে মজার মোড়কে মুড়িয়ে পাঠকদের কাছে পরিবেশন করেছেন। প্রায় 50 বছর আগের ঘটনা। লেখকের মা তখন অনেক ছোট। রেল কোম্পানিতে চাকরিতে বদলি হয়ে লেখকের দাদামশাই দোমোহানিতে গেলেন। মালগাড়ির গার্ডের কাজ করার বেশিরভাগ মালগাড়ির গার্ডের কাজ করায় বেশিরভাগ সময় তাকে বাড়ির বাইরে থাকতে হতো। তাই দিদিমাকে 9 জন সন্তান নিয়ে নির্জন নিস্তব্ধ দোমোহানির বাড়িতে একাই থাকতে হতো। এই অঞ্চলটি প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে সুন্দর হলেও এখানকার জনসংখ্যা খুব কম ছিল। রেলের সাহেব ও বাবুদের আলাদা থাকার জায়গা, স্কুল, ইনস্টিটিউট প্রভৃতি নিয়ে বেশ সাজানো গোছানো ছিল এলাকাটি। এই সঙ্গে ছিল ক্রিকেট, ফুটবলের চর্চা, চড়ুই ভাতি প্রভৃতি আমোদ প্রমোদের ব্যবস্থা। ওদিকে দাদামশাইয়ের সঙ্গে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে। ডুয়ার্সের মধ্যে দিয়ে যাবার সময় হঠাৎ একদিন তার মালগাড়ি থেমে যায়। প্রথমটা তার মনে হয় কোনো সন্দেহ না হলেও পরে বাইরে কারু দৌড়দৌড়ির আওয়াজ শুনে টর্চ হাতে তিনি বেরিয়ে আসেন। লাইনে নেমে ওয়াগনগুলোর উপর নজরদারি করার সময় হঠাৎ ট্রেন চলতে শুরু করে। দাদামশাই অবাক হন, কারণ ব্রেক ভ্যানে গিয়ে তিনি সবুজ সিগন্যাল না দিলে ড্রাইভার ট্রেন ছাড়ার কথা নয়। খানিক বাদে তিনি দেখতে পেলেন ব্রেক ভ্যান থেকে অবিকল গার্ডের পোশাক পরে একজন হাতবাতি নিয়ে সবুজ আলো দেখাচ্ছে ড্রাইভারকে। খানিক বাদে তিনি দেখতে পেলেন ব্রেক ভ্যান থেকে অবিকল গার্ডের পোশাক পরে একজন হাতবাতি নিয়ে সবুজ আলো দেখাচ্ছে ড্রাইভারকে। বহু কষ্টে সেবার আশঙ্কা বুকে নিয়ে তিনি বাড়ি ফিরে আসেন। আর একবার বিখ্যাত ম্যাজিশিয়ান প্রফেসর ভট্টাচার্য দোমোহানিতে ম্যাজিক দেখাতে আসেন। সেবারও এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। প্রফেসর ভট্টাচার্য ম্যাজিকের খেলা শুরু করার আগেই কে যেন সব খেলাগুলোকে অদ্ভুতভাবে নিয়ন্ত্রণ করতে শুরু করে দেয়। যেমন হঠাৎ দেখা গেল তার ম্যাজিক দণ্ডটি নিজে থেকেই তার হাতে চলে আসে। দর্শকরা ব্ল্যাকবোর্ডে খেলার আগে চক শূন্যে ভাসতে ভাসতে ব্ল্যাকবোর্ডে লিখে দিল কি দর্শকরা ব্ল্যাকবোর্ডে লেখার আগেই চক শূন্যে ভাসতে ভাসতে ব্ল্যাকবোর্ডে লিখে দিল, প্রফেসর ভট্টাচার্য ইজ দ্য বেস্ট ম্যাজিশিয়ান অফ দ্য ওয়ার্ল্ড। আবার আগুন খাওয়া খেলাতেও অদ্ভুত ঘটনা ঘটল। মশালটা দিয়ে মুখে আগুন খেয়ে ফেলার পরও যতবারই তিনি হাঁ করেন ততবারই তার মুখ থেকে আগুনের হলকা বেরোতে থাকে। এসব কাণ্ডকারখানা দেখে নিজেই খুব গম্ভীর হয়ে গেলেন প্রফেসর ভট্টাচার্য। খেলা দেখানোর পর ম্যাজিশিয়ান দাদামশাইয়ের বাড়িতে এলে দাদামশাই তাকে বাহবা দেওয়াতে ম্যাজিশিয়ান জানান যে তিনিও নিজের ম্যাজিক দেখে খুবই অবাক হয়েছেন। এরপর একদিন দাদামশাইয়ের বাবা দোমোহানিতে বেড়াতে গেছেন। তিনি খুবই ধর্মপ্রাণ মানুষ ছিলেন। দোমোহানিতে নামার পরই সর্বত্র একটা আষ্টে গন্ধ পেতে লাগলেন। সেই গন্ধটা তার খুব সন্দেহজনক বলে মনে হয়েছিল। তার আসার পর থেকে বাড়ির কাজের মেয়ে কমলাও চাকরি ছেড়ে চলে যায়। প্রতিবেশীরা দিদিমাকে জানায় যে বাড়িতে ঠাকুর দেবতার নাম করার জন্যই কমলা কাজ ছেড়ে চলে গেছে, কারণ তারা এসব ঠাকুরের নাম গান পছন্দ করে না। দিদিমা ব্যাপারটা বুঝতে না পারায় সমাদদারের মা তাকে বুঝিয়ে দিয়েছিল যে দোমোহানিতে ভূতেরাই লোকের বাড়িতে চাকরের কাজ করে থাকে। শুধু তাই নয়, স্টেশন মাস্টারের কাছে জানা গেল ভূতেরা তাদের নানা ফাই ফরমাস খেটে দেয়, কিন্তু কোনো ক্ষতি করে না। লেখকের মামাদের
লেখকের মামাদের ধর্মদাস নামে একজন গৃহশিক্ষক পড়াতে আসতেন। লেখকের মামাদেরকে ধর্মদাস নামের এক গৃহশিক্ষক পড়াতে আসতেন। তিনি থিয়েটারে মেয়ে সেজে ভালো অভিনয় করতে পারতেন। একবার গিরিশ ঘোষের একটি নাটকে লুৎফা লয়স্য খণ্ডত ফয়াকার লুৎফা চরিত্রে তার অভিনয় করার কথা থাকলেও অসুস্থতার যিনি তিনি আসতে পারেননি। সে সময় ভূতদের মধ্যে কেউ লুৎফার চরিত্রে অভিনয় করে তার মান সম্মান বাঁচান। সেই সময় ভূতেদের মধ্যে কেউ লুৎফার চরিত্রে অভিনয় করে তার মান সম্মান বাঁচান। অভিনয় দেখে কেউ বুঝতেই পারেনি যে ভূত অভিনয় করছে। এভাবেই মা মাসিদের লুডো খেলার সময় কিংবা মামাদের ক্রিকেট খেলার সময় লোক কম পড়লেই তাদের ডাক পড়তো। একবার দোমুহানিতে টিমের সঙ্গে চা বাগানের টিমের ফুটবল খেলার দোমুহানির হয়ে ভূতেরা এমন খেলা খেলেছিল যে সবাই অবাক হয়ে গিয়েছিল। দাদামশাইয়ের বাবা সন্দেহজনক গন্ধটা সম্পর্কে বুঝতে পেরে গিয়েছিলেন। তাই রাস্তায় তার সঙ্গে কারুর দেখা হলে তখনই তিনি গন্ধ শুকে হাত টিপে যাচাই করে নিতেন যে সে মানুষ না ভূত। দোমুহানির মানুষজন এমন মানুষজনের এমন অভ্যাস হয়ে গিয়েছিল যে ভূতে ভয় থাকলেও তাদের ভূত বললে কেউ মেনে নিত না। তাদের ভূত বলে কেউ মেনে নিত না। যখন দাদামশাই ভূতদের গায়ের গন্ধ সন্দেহজনক বলা বন্ধ করে দেন, তখন ভূতরাই দাদামশাইয়ের গায়ের গন্ধ শুঁকে বলতো গন্ধটা খুবই সন্দেহজনক। এইবার মিনিংস। ইজের পরা মানে দড়িতে ফিতে দেওয়া ছোট্ট জামা। নির্জন মানে নিস্তব্ধ। ঝামেলা মানে ঝক্কি। অন্ত মানে শেষ। কোয়ার্টার বসবাসের জন্য বাসগৃহ। চড়ুই ভাতি মানে পিকনিক। আধ পাকা অর্ধেকটা ইটের সিমেন্ট বালি আর অর্ধেকটা মাটির। হুঁশিয়ার মানে সাবধান। বেমার মানে অসুখ। দোনমনো মানে সং সংশয়াকুল। খটকা মানে দ্বিধা বা সন্দেহ। অবিকল মানে একেবারে একরকম। হুটহাট মানে হঠাৎ করে। আকাশ পাতাল মানে উল্টো পাল্টা। ঝিমোচ্ছে মানে তন্দ্রা যাচ্ছেন। এলেবেলে মানে সাধারণ। সাধুবাদ মানে প্রশংসা। পয়রফলা তালবস্যা অনুস্বার দন্তস্বয়াকার। বসো মানে অপেক্ষা করো। প্রাইভেট মানে ব্যক্তিগত। দুর্দান্ত মানে দারুণ। আহাম্মক মানে বোকা। খনাসুর মানে নাকি সুরে বা মিহি গলায়। সদ্ভাব মানে ভালো ব্যবহার। নীতিকথা মানে উপদেশ। হাফসে মানে ক্লান্ত হয়ে। খালুই মানে পাত্র। হলকা মানে শিখা। ধার্মিক মানে ধর্মমত যার আছে যার। এবার কোয়েশ্চেন। সেবার আমার দিদিমা পড়ল ভারী বিপদে। কার লেখা কোন রচনার অংশ? সেবার বলতে কোন বারের কথা বলা হয়েছে? দিদিমার বিপদে পড়ার কারণ কি? বিপদে পড়ার পর দিদিমার কি অভিজ্ঞতা হয়েছিল? উদ্ধৃত অংশটি শরদিন্দু মুখোপাধ্যায়ের গন্ধটা খুব সন্দেহজনক গল্প থেকে নেওয়া হয়েছে। উদ্ধৃত অংশটি শরদিন্দু মুখোপাধ্যায়ের গন্ধটা খুব সন্দেহজনক গল্প থেকে নেওয়া হয়েছে। সেবার বলতে রেল কোম্পানিতে চাকুরিরত। চয়াকার কয়হস্যৌ রয়হস্যই রত। চাকুরিরত দাদামশাই যেবার বদলি হলেন দোমুহানিতে সেবারের কথা বলা হয়েছে। দিদিমার বিপদে পড়ার কারণ হলো দাদামশাইয়ের বদলি। এমন জায়গায় বদলি হলেন সেখানে লোকজন খুব কম, জঙ্গল এলাকা। দাদামশাই ছিলেন মালগাড়ির গার্ড, তাই প্রায় সময়ই তাকে বাইরে কাটাতে হতো। মাঝে মাঝে এসে এক আধ দিন বাড়িতে থাকতেন, ফের মালগাড়ি করে চলে যেতেন। তাই দিদিমাকে মোট 9 জন ছেলে মেয়ে নিয়ে বাসায় থাকতে হতো। ছেলেমেয়েরা সবাই তখন ছোট, তাই ঝামেলার আর অন্ত ছিল না। বিপদে পড়ার পর আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি আছে? বিপদে পড়ার পর দিদিমার কি অভিজ্ঞতা হয়েছিল? সেবার আমি দিদিমা পড়লো ভারী বিপদে। কি বিপদে পড়ার পর দিদিমার বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল কাজের লোক নিয়ে। দোমুহানিতে যাবার পর সেখানকার পরিচিত লোক প্রায়ই দিদিমাকে সাবধান করে বলতেন, দেখে শুনে কাজের লোক রাখবেন, যারা কাজ করতে আসে তারা সবাই মানুষ নয়। দিদিমা এসব মাথা মুন্ডু না বুঝলেও
দিদিমা এসবের মাথা মুন্ডু না বুঝলেও কাজের লোকদের আচরণ দেখে মনে খটকা লাগে। প্রমাদ গুণেন, খটকা লাগে এবং প্রমাদ গুণেন, পয়রা ফোলা ময়াকার প্রমাদ গুণেন কথাটার মানে দেখতে হবে। খটকা লাগে, প্রমাদ গুণেন। নেক্সট কোয়েশ্চেন, একটা বিষয়ে খুব হুঁশিয়ার করে দিয়ে যেতেন। কারা তাদের বিষয়ে হুঁশিয়ার করে দিয়ে যেতেন? কোন বিষয়ে তাদের হুঁশিয়ার করতেন? কেন তাদের হুঁশিয়ার করতেন? হুঁশিয়ার করার পরেও তাদের কি অভিজ্ঞতা হয়েছিল? দোমোহানিতে বসবাসকারী পুরনো লোকজনেরা দাদামশাই ও দিদিমাকে একটা বিষয়ে খুব হুঁশিয়ার করে দিতেন। সেটি হচ্ছে কাজের লোকের বিষয়। দেখে শুনে না রাখতে পারলেই বিপদ। কাজের লোকেরা বিশেষ হুঁশিয়ার করে দিতেন। বলতেন এখানকার লোকজনকে একটু দেখে নিতে হয়। বলতেন নতুন এসেছেন, বুঝবেন সব আস্তে আস্তে। চোখ কান খোলা রাখবেন, কিন্তু ছেলে মেয়েদের সাবধানে রাখবেন। এখানে যারা সব আসে তারা সকলেই ভালো নয়। কোনটা মানুষ কোনটা মানুষ না তা বোঝা কঠিন। তাই বনদেশে লোক রাখা নিয়ে দিদিমা অত্যন্ত বিপদে পড়েন। পরিচিত জনরা দাদামশাই ও দিদিমাকে হুঁশিয়ার করতেন, কারণ সেখানে যাদের ঘোরাফেরা করতে দেখা যায় তাদের মানুষের মতো দেখতে হলেও অনেকেই মানুষ নয়। তাই ঠিকমতো দেখে রাখতে না পারলে সমূহ বিপদ। হুঁশিয়ার করার পরেও তারা বিপদ এড়াতে পারেননি। কাজের লোক সুখিয়া বাড়িতে যাওয়ার পরেই দিনই একজন কাজ করতে চলে আসে। কাজের লোক সুখিয়া বাড়ি যাওয়ার পরের দিনই দন্তস্বয় হস্য ক্ষয় দীর্ঘই অন্তস্থ আকার। সুখিয়া বাড়ি যাওয়ার পরের দিনই একজন কাজ করতে চলে আসে। কি করে জানলো, কে তাকে বলল, কেউ জানতে পারল না। পালিত গিন্নি কমলাকে দেখতে বুঝতে পারেন যে বুঝতে পারেন যে কমলা মানুষ নয়। তাই দেখে শুনে মানুষ কাজের লোক রাখবেন। চোখ কান খোলা রাখতেও বললেও দিদিমা হুঁশিয়ার শুনে হুঁশিয়ারি দেখাতে পারেননি। নেক্সট কোয়েশ্চেন, আর দিদিমা আকাশ পাতাল ভাবতে লাগলেন। আকাশ পাতাল ভাবা বলতে কি বোঝানো হয়েছে? কার সম্পর্কে দিদিমা আকাশ পাতাল ভাবলেন? কোন প্রসঙ্গে তিনি এভাবে ভাবতে লাগলেন? তারপর ভাবনা কেন আরো বেড়ে যায়? শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত গন্ধটা খুব সন্দেহজনক গল্পে লেখকের দিদিমা আকাশ পাতাল ভাবতে থাকেন। এখানে আকাশ পাতাল ভাবা অর্থ কত কি ভাবা, যে ভাবনার মাথা মুন্ডু নেই, যে ভাবনার কোনো শেষ নেই। বাড়ির কাজের লোক কমলা সম্পর্কে আকাশ পাতাল ভাবলেন। পালিত গিন্নি বাড়িতে এসে নতুন কাজের লোককে দেখতে চান, কিন্তু সে তখন সেখানে ছিল না। পালিত গিন্নি জানালেন যে ওই কমলা হালদার বাড়িতে কাজ করছিল, সেখানেও একই রকম। কোনটা মানুষ আর কোনটা মানুষ নয় তা দেখে কানে শুনে তবেই কাজের লোক হিসেবে কাউকে রাখা উচিত। এরপর দিদিমার ভাবনা আরো বেড়ে যায়। কমলা ফিরে আসতেই দিদিমা তাকে জিজ্ঞেস করেন যে সে কোথায় গিয়েছিল। কমলা জানায় যে লোকজনের সামনে তাকে যেন ডাকা না হয়, কারণ লোকজনের সামনে সে বড় লজ্জা পায়। কমলা বাড়িতে কাজের লোক হিসেবে থেকে যায়, আর দিদিমার ভাবনা আরো বেড়ে গেল। ওদিকে নেক্সট কোয়েশ্চেন, ওদিকে দাদামশাইয়ের এক এক বিচিত্র অভিজ্ঞতা হলো। দাদামশাইয়ের কোথায় কি অভিজ্ঞতা হয়, সেই অভিজ্ঞতা কি ছিল সংক্ষেপে লেখো। অভিজ্ঞতাটি বিচিত্র বলা হয়েছে কেন? দাদামশাই ছাড়া আর কার কি অভিজ্ঞতা হয়েছিল? দাদামশাইয়ের অভিজ্ঞতা হয় ডুয়ার্স জঙ্গলে মালগাড়িতে। দাদামশাই মালগাড়িতে বলেছেন ব্রেক ভ্যানে বসে ঝিমোচ্ছেন। হঠাৎ গাড়িটা দাঁড়িয়ে যায়। মালগাড়ি অনেক কারণে যেখানে সেখানে দাঁড়িয়ে যায়। এইভাবে দাদামশাই পঞ্জিকা বের করে পড়ছেন। হঠাৎ কানে আসে ব্রেক ভ্যান পিছনে লোহার সিঁড়ি বেয়ে কে যেন ছাদে উঠছে। মুখ বার করে দাদামশাই কাউকে দেখতে পান না। ফের যেন শুনতে পেলেন ওয়াগানের পাল্লাগুলো খুলছে মালপত্র চুরি করার জন্য। তাই সরেজমিনে দেখার জন্য সরেজমিন দন্তস রয়কার বর্গের ময়হস্যই দন্তনায়িকা সরেজমিনে দেখার জন্য গাড়ি থেকে নেমে পড়েন। হাঁটতে হাঁটতে এসে দেখতে পেলেন লাল সিগন্যাল হঠাৎ সবুজ হয়ে গেছে, কিন্তু ড্রাইভার ও ফায়ারম্যান
কয়লার উপর গামছা পেতে ঘুমোচ্ছে। ফিরে আসার পথে হঠাৎ গাড়ি হুইসেল দিতে দিয়ে চলতে আরম্ভ করে। তিনি তো অবাক। ব্রেক ভ্যানে ফিরে গিয়ে সবুজ আলো না দেখলে গাড়ি তো চলার কথা নয়। অবাক হয়ে দেখতে পেলেন ব্রেক ভ্যান থেকে অবিকল গার্ডের পোশাক পরা একটা লোক হাতবাতি তুলে সবুজ আলো দেখাচ্ছে। লোকটা দাদা মশাইয়ের দিকে ফিক করে চেয়ে ফিক করে হেসে গেল। বহু কষ্টে দাদা মশাই সে যাত্রা ফিরে আসেন। অভিজ্ঞতাটি বিচিত্র, কারণ এরকম অভিজ্ঞতা এর আগে হয়নি। গার্ড তিনি সিগন্যাল না দিতেই গাড়ি চলছে। তারই মতো গার্ডের পোশাক পরা একজন সবুজ লোক সবুজ বাতি দেখাচ্ছে। এই অভিজ্ঞতার তুলনা নেই, তাই একে বিচিত্র অভিজ্ঞতা বলা হয়েছে। নেক্সট, দাদামশাই ছাড়া ম্যাজিশিয়ান প্রফেসর ভট্টাচার্যরও এমন অভিজ্ঞতা অন্যরকম অভিজ্ঞতা হয়েছিল। ম্যাজিকের লাঠি আপনা আপনি হাতে চলে আসছিল, কথা বললেই মুখ থেকে বার হচ্ছিল আগুন, আপনা আপনি চেকবোর্ডে লিখে লিখে চলেছিল। এইসব দেখে প্রফেসর ভট্টাচার্য নিজেই খুব অবাক হয়ে গিয়েছিলেন, কারণ তিনি এসব কিছুই করেননি। সবকিছু যেন আপনা থেকেই ঘটে যাচ্ছিল। নেক্সট কোয়েশ্চেন, বহু কষ্টে দাদামশাই সেবার ফিরে এসেছিলেন। দাদামশাই কোথায় গিয়েছিলেন, তিনি কোথায় ফিরে এসেছিলেন, সেখান থেকে ফিরে আসতে তার কষ্ট হয়েছিল কেন, সেখানে তার যে অভিজ্ঞতা হয়েছিল তার বর্ণনা দাও। দাদামশাই মালগাড়ির গার্ড হিসেবে ডুয়ার্স জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ মালগাড়িটা সেখানে থেমে যায়। মালগাড়ি তো চোখের সামনে দিয়ে চলে যায়। তার জায়গা তারই মতো তার জায়গায় তারই মতো পোশাক পরা একজন গার্ড সবুজ সংকেত দেখিয়ে গাড়ি নিয়ে চলে যায়। অন্ধকার রাতে ডুয়ার্স জঙ্গলে জঙ্গল অন্ধকার রাত ডুয়ার্সে জঙ্গল ডুয়ার্সের জঙ্গল অন্ধকার রাত ডুয়ার্সের জঙ্গল সেখান থেকে দোমোহানিতে ফিরে আসেন। সেখান থেকে ফিরে আসতে তার কষ্ট হয়েছিল। কোয়েশ্চেনটা কি, সেখান থেকে ফিরে আসতে তার কষ্ট হয়েছিল কেন, সেখান থেকে ফিরে আসতে তার কষ্ট হয়েছিল কারণ রাতের বেলা ডুয়ার্সের জঙ্গলে আলো নেই, পথেরও ঠিক ঠিকানা ছিল না। তার সামনে দিয়ে তার গাড়ি নিয়ে চলে গেছে তারই মতো পোশাক পরা কেউ। ফিরে আসার জন্য ট্রেন বা অন্য কোনো যানের ব্যবস্থা ছিল না। রাতের অন্ধকারে হেঁটে ফিরে আসতে দাদামশাই এর তাই কষ্ট হয়েছিল। ও, রাতের অন্ধকারে হেঁটে ফিরে আসতে দাদামশাইয়ের তাই কষ্ট হয়েছিল। সেখানে দাদামশাই দারুণ, আচ্ছা, সেখানে তার যে অভিজ্ঞতা হয়েছিল তার বর্ণনা দাও। সেখানে দাদামশাই দারুণ সমস্যায় পড়েছিলেন। ডুয়ার্সের জঙ্গলে হঠাৎ মালগাড়িটা থেমে যায়। দাদামশাই পাঁজি পড়তে ভালোবাসতেন, তাই পাঁজি খুলে পড়তে থাকেন। হঠাৎ শুনতে পান কারা যেন ব্রেক ভ্যানের পিছনে সিঁড়ি দিয়ে উপরে উঠছে। ওয়াগনের পাল্লা খোলার শব্দ পেয়ে দাদামশাই গাড়ি থেকে নেমে সরেজমিনে সরেজমিনে দেখতে ইঞ্জিনের দিকে যান। হঠাৎ সবুজ সংকেত পেয়ে গাড়িটা চলতে থাকে, অথচ ড্রাইভার ও ফায়ার ম্যান কয়লার উপর গামছা পেতে ঘুমোচ্ছে। তার চোখের সামনে দিয়ে তারই মতো পোশাক পরা একজন লোক সবুজ সংকেত দিয়ে গাড়ি নিয়ে চলে যায়। যাওয়ার সময় আবার দাদামশাইয়ের দিকে চেয়ে ফিক করে হেসে যায়। নেক্সট কোয়েশ্চেন, কিন্তু প্রফেসর ভট্টাচার্য খুব গম্ভীর হয়ে গেলেন। প্রফেসর ভট্টাচার্য কে, তিনি কোথায় কেন এসেছিলেন, কোন প্রসঙ্গে তিনি গম্ভীর হয়ে যান, তার গম্ভীর হয়ে যাওয়ার কারণ কি? প্রফেসর ভট্টাচার্য একজন বিখ্যাত ম্যাজিশিয়ান। বিভিন্ন স্থানে ম্যাজিক দেখিয়ে বেড়ানোই তার পেশা। তিনি দোমোহানিতে ম্যাজিক দেখাতে এসেছিলেন। তিনি দড়ি কাটার খেলা, তাসের খেলা, আগুন খাওয়ার খেলা প্রভৃতি দেখতেন। এই সব খেলা দেখতেও দোমোহানিতে যথেষ্ট ভিড় হয়েছিল। স্টেজে তখন ম্যাজিকের খেলা শুরু হয়নি। হঠাৎ দেখা গেল ম্যাজিকের লাঠিটা হাত থেকে শূন্যে উঠে ডিগবাজি খেতে খেতে আস্তে আস্তে আবার ম্যাজিশিয়ানের হাতে ফিরে গেল। তাই দেখে দর্শকরা প্রচণ্ড হাততালি দিয়ে উঠল। এই প্রসঙ্গে প্রফেসর ভট্টাচার্য খুব গম্ভীর হয়ে গেলেন। নেক্সট কোয়েশ্চেন, তার গভীর হয়ে যাওয়ার কারণ, ম্যাজিকের তার গভীর হয়ে যাওয়ার এই যে তার গভীর হয়ে যাওয়ার কারণ কি? তার গভীর হয়ে যাওয়ার কারণ ম্যাজিক লাঠির
অস্বাভাবিক আচরণ। লাঠিটা আপনা আপনি হাত থেকে উঠে গিয়ে ডিগবাজি খেতে খেতে আবার ধীরে ধীরে ম্যাজিশিয়ানের হাতে ফিরে যায়। দর্শকরা এই দৃশ্য খুব উপভোগ করেন, কিন্তু প্রফেসর ভট্টাচার্য খুব গম্ভীর হয়ে যান, কারণ লাঠির এই উপরে উঠে যাওয়া, ডিগবাজি খাওয়া, আবার ধীরে ধীরে তার কাছে ফিরে আসা, এসবের তিনি কিছুই করেননি। তবে তা কি করে সম্ভব হলো? তবে কি কোনো শক্তি বা অন্য কেউ এগুলো করাচ্ছে? এটাই তার গম্ভীর হওয়ার কারণ। নেক্সট কোয়েশ্চেন। আগুন খাওয়া খেলাতেই আশ্চর্য ঘটনা ঘটালেন তিনি। কে কোথায় আশ্চর্য ঘটনা ঘটালেন? আগুন খাওয়ার খেলা কি আশ্চর্য ঘটনা তিনি ঘটিয়েছিলেন? আর কোন কোন খেলাতে তিনি আশ্চর্য ঘটনা ঘটান? আশ্চর্য ঘটনা ঘটার পর তার মনের অবস্থা কিরকম হয়েছিল? ম্যাজিশিয়ান প্রফেসর ভট্টাচার্য দোমুহানিতে ম্যাজিক শো করতে এসে আশ্চর্য ঘটনা ঘটান। আগুন খাওয়া খেলাতে আশ্চর্য ঘটনা ঘটালেন। কথা ছিল মশাল জেলে সেই মশালটা মুখে পুরে আগুনটা খেয়ে ফেলবেন। করলেনও তাই। কিন্তু তারপরেই দেখা গেল প্রফেসরের ভট্টাচার্যের হাঁ করলেই তার মুখের ভিতর থেকে সাপের জিভের মতো আগুনের হলকা বেরিয়ে আসছে। তাসের খেলা দেখানোর সময় তখনও দেখা গেল কথা বলতেই আগুনের হলকা বেরিয়ে বের হচ্ছে। দর্শকরা রীতিমতো অভিভূত হয়ে সাধুবাদ জানালেন তাকে। দন্ত সয়াকার ধরাসু বয়াকার দ। এছাড়া ম্যাজিক লাঠির হাত থেকে উপরে উঠে গিয়ে ডিগবাজি খেতে খেতে ম্যাজিশিয়ানের হাতে ফিরে আসে। চোখে কাপড় বেঁধে ব্ল্যাকবোর্ডে লেখার প্রস্তুতির সময় হঠাৎ চকটি আপনি উঠে গিয়ে বোর্ডে লিখতে আরম্ভ করে দেয়। আর তাসের খেলার সময়ও মুখ থেকে আগুন বেরোয়। কিন্তু এই সব আশ্চর্য ঘটনা কিভাবে ঘটেছে, কে ঘটিয়েছে তা তিনি জানেন না। তাই দর্শকরা সাধুবাদ জানালেও তিনি কাঁদো কাঁদো মুখে মুখের আগুন নেভাবার জন্য 5-7 গ্লাস জল খান। দাদামশাই প্রফেসর ভট্টাচার্যকে বাড়িতে জানালেন যে তার খেলা গণপতির চেয়েও ভালো। গ মূর্ধন্য প তয়স্যই। তিনি অতি আশ্চর্য খেলা। ভট্টাচার্য নিজেই বলে ওঠেন, হ্যাঁ অতি আশ্চর্য খেলা, তিনিও এরকম খেলা কোনোদিনও দেখেননি। নেক্সট কোয়েশ্চেন। দর্শকরা দাঁড়িয়ে উঠে সাধুবাদ দিতে লাগলো। কোথাকার দর্শক কাকে সাধুবাদ দিয়েছিল? কোন প্রসঙ্গে দর্শকেরা সাধুবাদ দিয়েছিল? দর্শকেরা এতটা উল্লাসিত হয়ে উঠেছিল কেন? সাধুবাদ পেয়ে তার অবস্থা কেমন হয়েছিল? দোমোহানিতে দর্শকেরা প্রফেসর ভট্টাচার্যের ম্যাজিকের খেলা এমন অভিভূত হয় তাকে সাধুবাদ জানিয়েছিল। প্রফেসর ভট্টাচার্যের আগুন খাওয়া খেলায় দর্শকেরা অভিভূত হয়ে তাকে সাধুবাদ জানায়। কথা ছিল মশাল জেলে সেই মশালটা মুখে পুরে তিনি আগুনটা খেয়ে ফেলবেন। করলেনও তাই। কিন্তু তারপরেও যখনই কোনো কথা বলতে গেছেন তখনই মুখ দিয়ে আগুনের রেশ বার হয়েছে। এই প্রসঙ্গে দর্শকেরা সাধুবাদ দিয়েছিল। দর্শকদের উল্লাসিত হবার কারণ হলো জ্বলন্ত মশাল মুখে পোড়ার পরও আগুন নেভেনি। এরপর তিনি কোনো কথা যখনই তিনি কোনো কথা বলেছেন তখনই সাপের জিভের মতো আগুনের হলকা মুখ থেকে বেরিয়ে এসেছে। এমনকি তাসের খেলা দেখানোর সময়ও মুখ থেকে আগুন বের হচ্ছিল। এটাই দর্শকদের অভিভূত করেছিল। নেক্সট। কিন্তু সাধুবাদ পেয়ে তিনি কাঁদো কাঁদো অবস্থায় 5-7 গ্লাস জল খেয়েছিলেন আগুন নেভাবার জন্য। এসব কেন হচ্ছে, কেমন করে হচ্ছে তা তিনি কিছুই জানেন না, বুঝতেও পারছিলেন না। এসব ঘটনা ঘটছে তা তার অভিপ্রেত নয়, অথচ ঘটে চলেছে। তাই নিজের ম্যাজিক দেখে তিনি নিজেই অভিভূত হয়ে পড়েন। নেক্সট কোয়েশ্চেন। এসব ভালো কথা নয়, গন্ধটা সন্দেহজনক। কে কখন এ কথা বলেছে? কোথাকার গন্ধ তার সন্দেহজনক বলে মনে হয়েছে? গন্ধটা কেন তার সন্দেহজনক মনে হয়েছে? গন্ধটা কি সত্যিই সন্দেহজনক ছিল? ব্যাখ্যা করো। দাদামশাইয়ের বাবা দোমোহানিতে বাড়িতে আসেন। বাসায় পা দিয়েই তিনি বলে ওঠেন, তোদের ঘরে তো এত আষ্টে গন্ধ কেন? দোমোহানিতে দাদামশাইয়ের বাসায় আষ্টে গন্ধ তার সন্দেহজনক মনে হয়েছে। সাধারণভাবে তিনি এরূপ আষ্টে গন্ধ কোথাও পাননি। শুধু বাসাতেই নয়, স্টেশনে নেমেও তিনি আষ্টে গন্ধ পেয়েছিলেন। গন্ধটা তার সন্দেহজনক মনে হয়েছে কারণ মাছের বাজার ছাড়া অন্য কোথাও আষ্টে গন্ধ পাওয়ার কথা নয়। কিন্তু দোমোহানি স্টেশন থেকে সারা রাস্তা, এমনকি পুরো দোমোহানি এলাকাটা আষ্টে গন্ধে ভরে আছে, যা স্বাভাবিক নয়। এই গন্ধটা সন্দেহজনক মনে হয়েছে।
নেক্সট, গন্ধটা সত্যিই সন্দেহজনক ছিল কিনা তা সাধারণের পক্ষে বলা মুশকিল। বিশেষ অনুভূতি প্রবণ সাত্ত্বিক মানুষ না হলে সেই গন্ধ উপলব্ধি করা সহজ নয়। তবে ওদের উপস্থিতি, ওদেরটাকে ইনভার্টেড কমার ভিতর রেখেছে, সাত্ত্বিক বানান হচ্ছে প্রবণ সাত্ত্বিক মানুষ, দন্তস্ব আকার তয় তয় বয় হস্যই ক, প্রবণ সাত্ত্বিক মানুষ, বিশেষ অনুভূতি প্রবণ সাত্ত্বিক মানুষ, অদন্ত নয় হস্য ভয় দীর্ঘ তয় হস্য, অনুভূতি প্রবণ পয়রফলা ব মূর্ধন্য দন্তস্ব আকার তয় তয় বয় হস্যই ক, সাত্ত্বিক মানুষ না হলে এই গন্ধ উপলব্ধি করা সহজ নয়। তবে ওদের উপস্থিতি পরিবেশটাকে পাল্টে দেয়। দোমোয়ানিতে ওদের উপস্থিতি তাই পুরো এলাকা পরিবেশকে পাল্টে দিয়েছিল, যা সাধারণ মানুষ বুঝতে না পারলেও সাত্ত্বিক দাদামশাইয়ের বুঝতে অসুবিধে হয়নি। গন্ধটা সত্যিই সন্দেহজনক। নেক্সট কোয়েশ্চেন, মশাই রহস্যটা কি একটু খুলে বলবেন বক্তাকে? কার কাছ থেকে বক্তা রহস্যটা জানতে চেয়েছেন? বক্তা রহস্যটা জানতে চেয়েছেন কেন? কোন ঘটনার পর বক্তার মনে ইচ্ছে প্রকাশ পেয়েছে? এর প্রত্যুত্তরে উক্তি উদ্দিষ্ট ব্যক্তিকে কি বলেছিলেন? শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত গন্ধটা খুব সন্দেহজনক গল্পে বক্তা লেখকের দাদামশাই। তিনি একথা দৌমোয়ানি স্টেশনে মাস্টার সমাদ্দারকে জিজ্ঞেস করেছেন। তিনি একথা দোমোহানি স্টেশন মাস্টার সমাদ্দারকে জিজ্ঞেস করেছেন। কি মশাই, রহস্যটা কি একটু খুলে বলবেন? এটা দাদামশাই, লেখকের দাদামশাই দোমোহানি স্টেশন মাস্টার, দোমোহানির স্টেশন মাস্টার সমাদ্দারকে জিজ্ঞাসা করেছেন। সমাদ্দার বানান দন্তস্ব ময়াকার দয় দয় আকার র। অনুসন্ধিৎসা অনুসন্ধিৎসাবশত অদন্তনয় হস্য অনু দন্তস্ব দন্তন্বয় ধয় হস্যই খণ্ডত দন্তস্বয়াকার অনুসন্ধিৎসাবশত বক্তা রহস্যটি জানতে চেয়েছিলেন। সবার মুখেই শোনেন এরা ওরা, ওরা সবাই, এই কলের ইত্যাদি, কিন্তু কারা এরা ওরা তা কেউ কিন্তু খুলে বলেনি। এই রহস্যটা রহস্যই রয়ে গিয়েছিল। মনের কৌতূহল মেটাবার সুযোগ ছিল না। তাই নাটক দেখে ফেরার সময় দাদামশাই রহস্যের উদ্ঘাটনের জন্য সমাদ্দারকে একথা জিজ্ঞেস করেন। সমাদ্দারের কাছে জানতে পারেন ধর্মদাস থিয়েটারে মেয়ে সেজে মিহি গলায়, সমাদ্দারের কাছে জানতে পারেন ধর্মদাস থিয়েটারে মেয়ে সেজে মিহি গলায় এমন অভিনয় করতেন যে কেউ বুঝতেই পারতো না যে ধর্মদাস মেয়ে নয়। কিন্তু সেবার অভিনয়ের সময় ধর্মদাস ম্যালেরিয়ায় আক্রান্ত হলো। থিয়েটার প্রায় বন্ধ হবার উপক্রম, কিন্তু কেউ একজন ধর্মদাস মাস্টার মশাইয়ের মতো গোঁফ কামিয়ে লুৎফার চরিত্রে লয়স্য খণ্ডত ফয়াকার লুৎফার চরিত্রে নিখুঁত অভিনয় করে যায়। কেউ টের পেল না, কিন্তু ভিতরকার কয়েকজন জানতো যে ধর্মদাস সেদিন স্টেজেই নামেনি। এই ঘটনা শোনার পর দাদামশাইয়ের এই রহস্যটা উদ্ঘাটনের ইচ্ছা প্রকাশ পেয়েছে। উত্তরে সমাদ্দার মশাইকেই, এই যে কোয়েশ্চেনটা কি ছিল, এর প্রত্যুত্তরে উদ্দিষ্ট ব্যক্তি কি বলেছিলেন? উদ্দিষ্ট ব্যক্তি মানে যাকে উদ্দেশ্য করা বলা হয়েছে। উত্তরে সমাদ্দার মশাইকেই রহস্য করে, সমাদ্দার মশাইকেই রহস্য করেই বলেন যে সবই তো বোঝেন। তিনি উত্তরে সমাদ্দার মশাইকেই রহস্য করে বলেন যে সবই তো বোঝেন তিনি, তবে একটা নীতি কথা মনে রাখবেন যে সদ্ভাব রাখলে সকলের কাছের থেকেই কাজ পাওয়া যায়, সবাই সাহায্যের জন্য এগিয়ে আসবে। যেমন এসেছিল থিয়েটারে লুৎফার চরিত্রে পাঠ করার জন্য ওদের একজনকে সিঙ্গল ইনভার্টেড কমার মধ্যে রেখেছে। নেক্সট কোয়েশ্চেন, সদ্ভাব রাখলে সকলের কাছ থেকেই কাজ পাওয়া যায়। কে কাকে কথা বলেছিলেন? কোন প্রসঙ্গে বক্তায় কথা বলেছেন? সদ্ভাব রেখে কার কাছ থেকে কি কাজ পাওয়া গিয়েছিল? উদ্ধৃতিটির তাৎপর্য কি? বক্তা দোমোহানি স্টেশন মাস্টার সমাদ্দার মশাই, তিনি একথা লেখকের দাদামশাইকে বলেছিলেন। থিয়েটার দেখে ফেরার পথে থিয়েটারে অভিনয় করতে অক্ষম ধর্মদাস বাবু জায়গায় ওদের একজন অভিনয় করে দেয়। কি থিয়েটার দেখে ফেরার পথে থিয়েটারে অভিনয় করতে অক্ষম ধর্মদাস বাবুর জায়গায় ওদের একজন অভিনয় করে দেয়। কারণ ওদেরটাকে সিঙ্গল ইনভার্টেড কমার মধ্যে রেখেছে, কারণ ধর্মদাস বাবু ম্যালেরিয়ায় কাবু হয়ে সেদিন স্টেজে নামতেই পারেননি। ময় জফলা আকার লয় একার
রয় হস্যই অন্তস্থ আকার ম্যালেরিয়া। এ ম্যালেরিয়ায় কাবু হয়ে সেদিন স্টেজে নামতেই পারেননি, অথচ থিয়েটার আটকে থাকেনি। এই প্রসঙ্গে বক্তা কথা বলেছেন, সদ্ভাব রেখে ওদের একজনের কাছ থেকে চরম বিপদের সময় সাহায্য পাওয়া গিয়েছিল। সদ্ভাব রেখেই ওদেরটাকে আবার ইনভার্টেড কমার মধ্যে রেখেছে, একজনের কাছ থেকে চরম বিপদের সময় সাহায্য পাওয়া গিয়েছিল। দন্ত সহায়কার হয়াকার অন্তস্থ জয় জফলা। কথা ছিল ধর্মদাস বাবু থিয়েটারের লুৎফার চরিত্রে অভিনয় করবেন, কিন্তু ম্যালেরিয়ায় কাবু হয়ে পড়ায় সেদিন তিনি স্টেজে নামতেই পারেননি। থিয়েটার বন্ধ হওয়ার উপক্রম, কিন্তু ঠিক সময় ওদের একজন এসে অবিকল ধর্মদাস বাবুর মতো গোঁফ কামিয়ে লুৎফার চরিত্রে অভিনয় করে যায়। কিন্তু বাইরে থেকে কেউ ধরতেই পারলো না যে লুৎফার অভিনয় অন্য কেউ করছে, ধর্মদাস বাবু নয়। সমাদদার বাবু যা বলতে চেয়েছেন তার অর্থ এই যে কোনো মানুষ বা ওদের সঙ্গে ভালো ব্যবহার করলে তার প্রতিদান দিতে জানে। বিপদের সময় তারা এগিয়ে এসে সাহায্য করে। মানুষ বিপদে পড়লে যদি কারো সঙ্গে সদ্ভাব থাকে তবে অবশ্যই সে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, যেমন দিয়েছিল থিয়েটারের ধর্মদাস বাবু অনুপস্থিতিতে লুৎফার চরিত্রে অভিনয় করে। নেক্সট কোয়েশ্চেন, এই খেলা নিয়ে আর এক কাণ্ড হলো একবার। কোন খেলার কথা বলা হয়েছে? সে খেলায় কি কাণ্ড ঘটেছিল? শেষে খেলার কি পরিণতি হয়েছিল? খেলার কি পরিণতি, এই পরিণতি কেন হয়? দোমোহানিতে ফুটবল খেলার কথা বলা হয়েছে। দোমোহানির ফুটবল টিমের সঙ্গে চা বাগানের টিমের ফুটবল ম্যাচ। চা বাগানের টিমের সঙ্গে সব দুর্দান্ত চেহারার সাঁওতাল ছেলেরা এসেছে। দোমোহানির প্লেয়াররা তাদের সঙ্গে পেরে উঠছিল না। হঠাৎ দেখা গেল দোমোহানির টিম ভালো খেলতে শুরু করেছে, দুটো গোল শোধ দিয়েও আরও একটা গোল দিয়েছে। চা বাগান টিমের ক্যাপ্টেন খেলা থামিয়ে রেফারির কাছে রিপোর্ট করে বলে দোমোহানিতে 12 জন খেলছে, কিন্তু গুণে দেখা যায় 11 জনই। দোমোহানির টিম পরে আরও 3 গোল দেয়। এবার খেলা থামাতে হয়, কিন্তু গুণে দেখা যায় সেই 11 জনই। এ গয়াকার রয়কার এ গারো বর্গের জ দন্ত ন জন ই। শেষে রেফারি দোমোহানির টিমকে লাইন আপ করিয়ে ব্যাপারটা বুঝতে পারেন, শেষ 3টি গোল যারা দিয়েছে তারা টিমের মধ্যে কেউ নেই। শেষে খেলার পরিণতি হলো লাইন আপে খেলোয়াড় যারা গোল করেছিল তাদের না পাওয়া যাওয়া, খেলা বন্ধ করে দেওয়া হয়। তাদের না পাওয়া গিয়ে খেলা বন্ধ করে দেওয়া হয়। খেলা বন্ধ হলো কারণ শেষ 3 গোলদানকারী খেলোয়াড় অন্য কেউ, তারা 11 জনের মধ্যে নেই, তাই খেলা বন্ধ। খেলার এই পরিণতি হবার পেছনে ওদের একটু বাড়াবাড়ি করে কি খেলার এই পরিণতি কেন হয়? খেলার এই পরিণতি হবার পিছনে ওদেরটাকে সিঙ্গল ইনভার্টেড কমায় রেখেছে, একটু বাড়াবাড়ি উম, ওদের একটু বাড়াবাড়ি করে ফেলা, মানে খেলা বন্ধ হওয়ার কারণ হচ্ছে ওদের একটু বাড়াবাড়ি করে ফেলা। দোমোহানির ফুটবল টিমকে সাহায্য করার জন্য ওনারা খেলায় যোগ দেয় এবং গোলের পর গোল দিয়ে যায়। সন্দেহ হওয়ায় খেলা বন্ধ রেখে তাদের খোঁজ করা হয়, কিন্তু তাদের দেখতে না পাওয়া যাওয়া উম, খেলার বাস্তবতা নিয়ে প্রশ্ন ওঠে কিন্তু তাদের দেখতে না পাওয়া যাওয়ায় খেলার বাস্তবতা নিয়ে প্রশ্ন ওঠে, তাই খেলার এই পরিণতি হয়, অর্থাৎ ওদের বাড়াবাড়ির জন্য খেলা বন্ধ করে দিতে হয়। নেক্সট কোয়েশ্চেন, অভ্যাস জিনিসটাই বড় অদ্ভুত। প্রসঙ্গক্রমে কে কার অভ্যাসের কথা উল্লেখ করেছে? তার কোন অভ্যাসের কথা গল্পে আলোচিত হয়েছে? অভ্যাস জিনিসটাকে অদ্ভুত বলা হয়েছে কেন? গল্পটির মাধ্যমে কিভাবে আলোচ্য উদ্ধৃতিটি সত্য হয়ে উঠেছে? প্রসঙ্গক্রমে লেখকের বড় মামার অভ্যাসের কথা বলা হয়েছে। লেখকের বড় মামার ভূতে ভয় ছিল। ওই বয়সে সকলেরই একটু আধটু ভূতের ভয় থাকে, তবে বড় মামার একটু বেশি ভয় ছিল। সন্ধ্যের পর ঘরের বাইরে বার হলেই তার সঙ্গে কাউকে যেতে হতো। দোমোহনীতে আসার পরে সে অভ্যাস যায়নি। অভ্যাস জিনিসটা অদ্ভুত বলার কারণ হলো তা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, কারণ অভ্যাসটা অভ্যাসে পরিণত হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা অভ্যাসে পরিবর্তিত হয়ে যায়। নেক্সট নেক্সট বড় মামার ভূতের ভয়ের জন্য
অভ্যাসটা আভাসে না অভ্যাসটা অভ্যাসে পরিণত হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা অন্য অভ্যাসে পরিবর্তিত হয়ে যায়। কি জানি বাবা এসব কি মানে। বড় মামার ভূতের ভয়ের জন্য সন্ধ্যার পর ঘরের বাইরে বার হলেই তার সঙ্গে কাউকে যেতে হতো। একদিন সন্ধ্যাবেলায় ধর্মদাস মাস্টার মশাইয়ের কাছে পড়াশোনা করছেন। সবাই বাড়ি বেড়াতে গেছে, বাড়ির সবাই বেড়াতে গেছে। ঠিক সেই সময় তার বাথরুম যাওয়ার দরকার হলো। বয়াকার থ রয়স্য ম বাথরুম যাওয়ার দরকার হলো। মাস্টার মশাইকে তার বলতে পারেন না যে তার সঙ্গে বাথরুম যেতে, তাই তিনি ভিতরে এসে অন্ধকারকে উদ্দেশ্য করে বলেন যে তিনি বাথরুমে যাবেন, তার সঙ্গে একটু যেতে। অমনি একটা ছেলে তার সামনে এসে দাঁড়ায়, তাকে জিজ্ঞেস করে যে তার কিসের ভয়। বড় মামা জানান যে তার ভূতের ভয়। ছেলেটা তো হেসে আর বাঁচে না, ভূতের ভয় থেকে রক্ষা পাবার জন্য ভূতকেই ডাকছে, এটাও একটা অভ্যাসে পরিণত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, ব্যাটারা একটু বাড়াবাড়ি করে ফেলেছে। কে কাদের ব্যাটারা বলে সম্বোধন করেছে, কখন বক্তাই উক্তি করেছে, ব্যাটারা কি ধরনের বাড়াবাড়ি করেছিল, এই বাড়াবাড়ির ফল কি। গন্ধটা খুব সন্দেহজনক। গল্পে বক্তা দোমোয়ানি স্টেশনের স্টেশন মাস্টার সমাদ্দার মশাই। এইটার ব্যাটারা একটু বাড়াবাড়ি করে ফেলেছে, এই কথাটা বক্তা হলো দোমোহানি স্টেশনের স্টেশন মাস্টার সমাদ্দার মশাই। স্টেশনের স্টেশন মাস্টার দন্তস্ব টয়কার তালবস্য দন্তন্বয়কার র, স্টেশনের স্টেশন মাস্টার দন্তস্ব টয়কার তালবস্য দন্তন্য স্টেশন ময়াকার দন্তস্ব টয়কার র, মাস্টার মানে স্টে ও দন্তস্বয় ট, মাস্টার ও দন্তস্বয় ট। শুধু শন মানে স্টেশন, সেটা হচ্ছে শটা তালবস্য। সমাদ্দার দন্তস্ব ময়াকার দয় দয়াকার র, সমাদ্দার মশাই ম তালবস্যকার হস্যই মশাই। তিনি একথা দাদামহাশয়ের বাবাকে বলেছিলেন। অতিরিক্ত ফুটবলার খেলছে, বারবার এই আবেদন উঠতে থাকে। তখন রেফারি দোমোয়ানির ফুটবলারদের লাইন আপ করে অতিরিক্ত প্লেয়ারদের চিহ্নিত করতে তৎপর হন, কিন্তু যারা শেষের দিকে গোল করেছিল তাদের 11 জনের টিমে পাওয়া গেল না। রেফারি তো রেগে টং, কেউ যেন কিছু বুঝতে পারছে না। তখন সমাদ্দার মশাই ব্যাপারটা বুঝে নিয়ে দাদামশাইয়ের বাবাকে একথা বলেন। নেক্সট, দৌমোহানির ফুটবল টিমকে সাহায্য করেছে ভালো কথা, একজন নামলেই হতো। চা বাগানের টিমকে গোল দিয়ে হারাবার জন্য আরো 10 জন ওদের যোগ দেওয়ার দরকার ছিল না। 10 জন ওদেরকে ইনভার্টেড কমার মধ্যে রেখেছে, যোগ দেওয়ার দরকার ছিল না। 1-2 জন হলে সন্দেহ হতো না, তাই 10 জন যোগ দেওয়ার ব্যাপারটা দৃষ্টিকটু ঠেকেছে, লোকের চোখে পড়েছে, এটাই বাড়াবাড়ি হয়েছে। নেক্সট, এই বাড়াবাড়ির ফল ভালো হয় না। রেফারি বারবার অভিযোগ পেয়ে খেলা বন্ধ করে দেন, অভিযোগ পেয়ে খেলা বন্ধ করে দেন, কিন্তু গুণে 11 বেশি খেলোয়াড় না হওয়ায় তিনি ধাঁধায় পড়ে যান। অবশেষে লাইন আপ করে চেনার চেষ্টা করলে শেষ 3 জন গোলদাতাকে পাওয়া না যাওয়ায় তার গভীর হয়। ফল খেলা বন্ধ হয়ে যায়, কারণ ওদের কেউ কাউকেই টিমে দেখা যায়নি, যেন হাওয়ায় সব মিলিয়ে গিয়েছিল। দাদামশাইয়ের বাবা আর গন্ধের কথা বলতো না। দাদামশাইয়ের বাবা কেমন লোক ছিলেন, তিনি আগে কোন গন্ধের কথা বলতেন, কোন ঘটনার পর তিনি আর গন্ধের কথা বলতেন না, তিনি কেন আর গন্ধের কথা বলতেন না। দাদামশাইয়ের বাবা খুবই ধার্মিক পণ্ডিত মানুষ ছিলেন। তিনি জপ তপ ঠাকুর দেবতার নাম গান করতে ভালোবাসতেন, তাতে করে ভূতেরা তার ধারে কাছে ঘেঁষত না, কারণ বড় বড় সাংঘাতিক ধার্মিক মানুষেরা বড় সাংঘাতিক হয়। দন্তস্বয়াকার অনুস্বার ঘয়াকার তয়সই ক, তাই ভূতেরা তাদের সংস্পর্শ এড়িয়ে চলে। তিনি আগে আষ্টে গন্ধের কথা বলতেন, স্টেশনে নেমেই তিনি সেই আষ্টে গন্ধের আভাস পান। বাড়িতে এসেও তাই, সমগ্র অঞ্চলটাতেই আষ্টে গন্ধের আভাস পাওয়া যেত। দাদামশাইয়ের বাবা রাস্তায়
পথে ঘাটে যাতায়াতের সময় কারো সঙ্গে দেখা হলেই গন্ধ শুঁকে হাত টিপে যাচাই করে নিতেন যে সে মানুষ না ভূত। দোমোয়ানিতে মানুষের এমন অভ্যাস হয়ে গিয়েছিল যে ভূতের ভয় থাকলেও তাদের ভূত বলে কেউ মেনে নিত না। যখন একটা ভূত দাদামশাইয়ের গায়ের গন্ধ শুঁকে বলেছিল গন্ধটা খুব সন্দেহজনক, তারপর থেকে দাদামশাইয়ের গন্ধটা খুব সন্দেহজনক বলা বন্ধ হয়ে গিয়েছিল। তিনি আর গন্ধটা খুব সন্দেহজনক বলতেন না, কারণ দোমোয়ানিতে ওদের অর্থাৎ ভূতের সংখ্যাই বেশি, মানুষের সংখ্যা কম। তাই ভূতটা যখন দাদামশাইয়ের গন্ধ শুকে বলেছিল গন্ধটা খুব সন্দেহজনক, তখন দাদামশাইয়ের আর কিছু করার ছিল না, কারণ ভূতের দেশে তার গায়ের গন্ধটাই সন্দেহজনক, তাদেরটাই স্বাভাবিক। এরপর তিনি আর গন্ধটা খুব সন্দেহজনক বলতেন না। নেক্সট কোয়েশ্চেন, ছোট আর নির্জন হলেও বেশ আমুদে জায়গা ছিল। কোন স্থানের কথা বলা হয়েছে? কথক স্থানটিকে আমুদে বলেছেন কেন? সেখানকার লোকেরা দাদামশাইকে কিভাবে সাবধান করত? কাজের লোক নিয়ে দিদিমার সঙ্গে কি ঘটেছিল? শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গন্ধটা খুব সন্দেহজনক গল্পে উত্তর বাংলার দোমোহানির কথা বলা হয়েছে। কথক স্থানটিকে আমুদে বলেছেন অনেকগুলো কারণে, কারণ দোমোহানি জায়গাটি ভারী সুন্দর আর নির্জন স্থান। বেটে বেটে লিচু গাছের ছায়া, পাথর কুচি কুচি ছড়ানো রাস্তা, এগুলো স্পেলিং গুলো দেখতে হবে, পাথর কুচি ছড়ানো রাস্তা, সবুজ মাঠ আর কিছু জঙ্গল। লোকজন বেশি নেই, একাধারে রেলের সাহেবদের পাকা কোয়ার্টার আর অন্য ধারে রেলের বাবুদের জন্য আধ পাকা কোয়ার্টার। একটা স্কুল ছিল ক্লাস 8 পর্যন্ত, একটি রেলের ইনস্টিটিউট ছিল, সেখানে প্রতি বছর 2-3 বার কেদার রায় বা টিপু সুলতান নাটক হতো। কেদার রায় বা টিপু সুলতান, কয়েকার দয়াকার কেদার রয়াকার অন্তস্থ রায় বা টিপু সুলতান নাটক হতো। রেলের বাবুরা দল বেঁধে গ্রীষ্মকালে ফুটবল খেলতেন, শীতকালে ক্রিকেট। বড় সাহেবরাও খেলা দেখতে আসতেন, মাঝে মাঝে সবাই দল বেঁধে চড়ুই ভাতিতে যেতেন। তাই দোমোহানি নির্জন হলেও বেশ আমুদে জায়গা ছিল। সেখানকার লোকেরা নানাভাবে সাবধান করতেন, তবে কেউ কিছু ভেঙে বলতেন না। স্টোর কিপার অজয়বাবু দাদামশাইকে বলতেন, এ জায়গাটা কিন্তু ভালো নয় চাটুজ্জে, লোকজন সব বাজিয়ে নেবেন, হুটহাট করে যাকে তাকে ঘরে ঢুকতে দেবেন না। পাশের বাড়ির পালিত গিন্নি এসে দিদিমাকে হেসে বললেন, নতুন এসেছেন, বুঝবেন আস্তে আস্তে, চোখ কান সব খোলা রাখবেন, কিন্তু ছেলেপুলেদের সাবধানে রাখবেন, এখানে যারা আছেন তারা সব ভালো নয়। কাজের লোক নিয়ে প্রথমে এই তো ভয়াবহ কাণ্ড। পুরনো ঝি দেশের চিঠি পেয়ে 1 মাসে ছুটিতে যায়, পুরনো ঝি দেশের চিঠি পেয়ে 1 মাসে ছুটিতে যায়। দিদিমা লোক খুঁজেছেন। পরদিন সকালে আদবয়সী একজন এসে বলল, ঝি রাখবেন কি না? দিদিমা ইতস্তত করে তাকে কাজে রাখলেন, ইতস্তত বোধ করে তাকে কাজে রাখলেন, হস্যই ত দন্তস্বয় ত ত ইতস্তত হয়ে বোধ করে তাকে কাজে রাখলেন। দিব্যি কাজকর্ম করে করে খায় দায়, বাচ্চাদের সঙ্গে গল্প বলে ভুলিয়ে রাখে। দিন 2 পরে পালিত গিন্নি ঝি ঝির ব্যাপারে জানতে চাইলে দিদিমা ডাকতে গিয়ে দেখেন কলতলা ফাঁকা, ঝি উধাও। খানিক বাদে পালিত গিন্নি চলে গেলে কমলা এসে হাজির হয়। সে দিদিমাকে বলে যে লোকজনের সামনে তাকে যেন ডাকাডাকি করা না হয়, তার লজ্জা করে। পালিত গিন্নি আগেই বলেছেন যে এদের মধ্যে কোনটা মানুষ কোনটা মানুষ নয় তা বুঝে লোক রাখতে হবে। এইভাবেই কাজের লোক নিয়ে দিদিমার মনে খটকা লাগে। নেক্সট কোয়েশ্চেন, ও হরি, তুমি বুঝি জানো না কে কাকে কথাটি বলেছিল, কার সম্পর্কে বলতে গিয়ে কথাটি বলা হয়েছে, প্রসঙ্গ কি, বক্তা আর কি বলেছে? শরদিন্দু মুখোপাধ্যায় রচিত গন্ধটা খুব সন্দেহজনক গল্পে একথা সমাদদারের মা গল্পকথকের দিদিমাকে বলেছেন। আলোচ্য উক্তিটি কথকের দিদিমার বাড়িতে কাজ করা ভূত ঝি কমলা সম্পর্কে বলা হয়েছে। দোমোহানিতে থাকাকালীন কথকের দিদিমার বাড়িতে কমলা বলে একটি ঝি কাজ করত। দোমোহানিতে কে মানুষ আর কে ভূত তা বোঝার উপায় ছিল না। একবার সেখানে দিদিমা ধার্মিক ঠাকুরমশাই তথা দাদামশাইয়ের দাদামশাইয়ের বেড়াতে
যান। কি দাদামশাইয়ের? ধ্যাৎ। একবার সেখানে দিদিমার ধার্মিক শ্বশুরমশাই তথা দাদামশাই বেড়াতে যান। ধার্মিক হওয়ায় এইটা হবে, একবার সেখানে দিদিমার ধার্মিক শ্বশুরমশাই তথা দাদামশাই বেড়াতে যান। ধার্মিক হওয়ায় ঠাকুর দেবতার নাম করে ডাকাডাকি করতেন, এই কারণে ভূতেরা সেখানে থাকতে পারতো না। ঝি কমলাকে তাই সরে থাকতে হয়। এর মধ্যে কাজ পড়ে পড়ে থাকার দিদিমাকেই সব এক হাতে সব কাজ করে নিতে হয়। দাদামশাইয়ের বাবা আবার সব কিছুর মধ্যে একটা আষ্টে গন্ধ খুঁজে পান। আয় চন্দ্রবিন্দু তালবস্য টয়কার। দাদামশাইয়ের বাবা হবে এটা। দিদিমা, এই যে একবার সেখানে দিদিমার ধার্মিক শ্বশুর মশাই তথা দাদামশাইয়ের বাবা বেড়াতে যান। ধার্মিক হওয়া না হওয়ায় ঠাকুর দেবতার নাম করে ডাকাডাকি করতেন, এই কারণে ভূতেরা সেখানে থাকতে পারতো না। ঝি কমলাকে তাই সরে থাকতে হয়। এর মধ্যে কাজ পড়ে থাকায় দিদিমাকেই সব কাজ করে নিতে হয়। দাদামশাইয়ের বাবা আবার সব কিছুর মধ্যে একটা আষ্টে গন্ধ খুঁজে পান। তা থেকে ঝি কমলার বিপত্তি শুরু। স্টেশনে নেমেও দাদামশাইয়ের বাবা প্রথম থেকেই আষ্টে গন্ধ পান। সব দেখে শুনে তিনি বেশ গম্ভীর হয়ে যান, বলেন ব্যাপারটা মোটেই ভালো নয়। তাছাড়া ঠাকুর দেবতার নামধাম করা কমলার মোটেই ভালো লাগেনি। দিদিমার শ্বশুর ঠাকুর দেবতার নামধাম ও জপ তপ করায় কমলার কাজের অসুবিধে হওয়ায় কি যোগ আছে তা তিনি বুঝে উঠতে পারেন না। তবে তার তখনই সমাদদারের মা এ কথা বলেন। নেক্সট, এ প্রসঙ্গে সমাদদারের মা আরো বলেন, দোমুহানির সবাই জানে যে এ হচ্ছে ও দলেরই সদস্য। ঘরে ঘরে ওরাই সব ঝি চাকরের কাজ করে, বাইরে থেকে চেহারা দেখে কিছুই বোঝার উপায় নেই। ওরা হচ্ছে সেই তারা। আসলে তিনি ভূতের নাম না করে ভূত গোষ্ঠীকে বোঝানোর চেষ্টা করেছিলেন। নবগতা দিদিমার বিষয় বুঝতে পারছিলেন না। নবগতা দিদিমার বিষয়টা বুঝতে পারছিলেন না। অবাক হয়ে তিনি বলেন, ও তা ওরা কারা? সমাদদারের মা আর কিছু না ভেঙে বলেন, বুঝবে বাপু, রোশো। এ কথা বলে তিনি চলে যান।